হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা কথা বলবো আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের একজন গর্ব, বাংলাদেশের গর্ব, কুমিল্লার গর্ব হাসনাত আবদুল্লাহকে নিয়ে। আজকের দিনে হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য নেট দুনিয়ার ভাইরাল, যেখানে তিনি সাংবাদিকদেরকে হুমকি প্রদর্শন করেছেন বলে এই সংবাদপত্র প্রকাশ করছে। কিন্তু আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে তার এটা ছিল সাংবাদিকদেরকে সাবধান করা। তিনি সাংবাদিকদেরকে সাবধান করতে গিয়ে তিনি বলেছেন, মিডিয়া যেভাবে প্রপাগান্ডা ছড়ায়, আর আজকের দিনে এসে মিডিয়াগুলো যেভাবে খবর প্রকাশ করে, আর খবরের যে শিরোনামের সাথে মিডিয়ার যে ভিতরের যে সংবাদ, সেটার কোনো মিল থাকে না। আমরা যদি খেয়াল করি, কিছুদিন আগেও একটা সংবাদ নিয়ে আমি কথা বলেছিলাম, যে সংবাদটা ছিল এনসিপি তারা গণ চাঁদা গ্রহণ করছেন। এটা গণ চাঁদা ছিল না, এনসিপির ছিল গণ অনুদান, কিন্তু সংবাদপত্রের শিরোনাম ছিল গণ চাঁদা। চাঁদা আর অনুদানের মধ্যেই পার্থক্য করতে পারছেন না আমাদের বর্তমান সময়ের সাংবাদিকরা, যারা সো কল্ড সাংবাদিক। আজকের দিনেও এই হাসনাত আবদুল্লাহর এই সাবধানতামূলক যে বক্তব্য, সেই বক্তব্যের পরে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব থেকে একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদেরকে হুমকি দিয়েছেন এবং গণমাধ্যমকে হুমকি দিয়েছেন। আসলে আমরা ভুলে যাই, আমরা যদি আরও দেখি হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলার কারণ কি, আমরা যদি খেয়াল করি, সচরাচর বাংলাদেশে যেই রাজনীতি চলে, যেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে যারা রাজনীতি করে, তারা আসলে বিভিন্ন সিস্টেমের বিরুদ্ধে কথা বলে না। তারা তাদের মতো করে, তাদের ব্রেন থাকে আলাদা আর মুখ থাকে আলাদা। তারা ব্রেন থেকে কোনো কথা আনে না, কোনো পরামর্শ আনে না, ব্রেন থেকে কোনো কথা তাদের মুখে আসে না। তারা মুখে সেটাই আসে যেটা মুখস্থ। সত্য মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটা বিচার বিশ্লেষণের সময় নেই। তারা অনবরত মিথ্যা বলে যান, অনবরত প্রপাগান্ডা বলে যান। ইভেন তারা বিচার বিশ্লেষণও করেন না যে যেটা বলছেন সেটা আদৌ কি জনগণ গ্রহণ করবে কিনা। কিন্তু হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি প্রত্যেকটা সময়ে, যখন থেকে তিনি মিডিয়া কাভারেজে এসেছেন, তখন থেকে তিনি বারবার বিভিন্ন ইনস্টিটিউটকে সরাসরি প্রশ্ন করে বসেছেন। যেমন তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল যখন নাকি তিনি সেনাবাহিনীর প্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায়। কিছুদিন আগেও হাসনাত আবদুল্লাহ দুদককে নিয়ে একটি বোমা ব্লাস্ট করেছিলেন, যেটা আমরা দেখেছি যে দুদকের চায়ের পয়সা 1 লক্ষ টাকা, এমন একটা বক্তব্য দিয়ে তিনি আবারও নেট দুনিয়ায় ঝড় তুলে ফেলেন এবং রাজনীতির মাঠে তিনি একটা ঝড় তৈরি করে ফেলেছিলেন। যে দুদকের বিরুদ্ধে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, তার পরবর্তী সময়ে তার নিজস্ব এলাকায় যখন একটা রাস্তা নির্মাণ হয়েছিল, সেই রাস্তাটা নিয়ে তিনি নিজেই খোদাই করে উঠিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন যে এই রাস্তাটা কিভাবে হলো, কেন হলো, কি কতটুকু কাজ হলো। সেটা নিয়েও অনেক ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে। তো এভাবে আমরা দেখি যে হাসনাত আবদুল্লাহ, যিনি আসলেই সাহসী বক্তব্যের জন্য বাংলার মানুষের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন এবং তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই হাসনাত আবদুল্লাহকে খুব ভালো লাগে। তার যে কথাবার্তা, তার যে কথা বলার ধরন, সেই জায়গা থেকে তিনি আসলেই দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন। আমার মনে হয় যে আমাদের যেই নর্মাল যে রাজনৈতিক সিস্টেম, তিনি এই রাজনৈতিক সিস্টেমে অভ্যস্ত এখনও হননি, ভবিষ্যতেও হবেন না বলে আমার ধারণা। তিনি তার যেমন স্পিরিট, তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তিনি আসলেই রাজনীতিতে খুব ভালো কিছু করবেন এবং রাজনীতিতে তার যেই পদচিহ্ন সেটা রেখে যাবেন এবং তার একটা বিশাল একটা ফলোয়ার বেস তৈরি করবেন তিনি রাজনীতিতে। বিশেষ করে তিনি আসলে আমাদের যেই সচরাচর যে রাজনৈতিক সিস্টেম, একদম কুর্নিশ করে চলা, কাউকে ভয় রেখে চলা, কোনো একটা বাহিনী বা কোনো একটা ইনস্টিটিউশন বা কোনো একটা প্রতিষ্ঠানকে ভয় করে বা তাকে অনেকটা তার কাছে মাথা নত করে রাজনীতি করার সিস্টেমটা তাকে দিয়ে হচ্ছে না এখনো, ভবিষ্যতে আশা করি তাকে দিয়ে এমন রাজনীতি হবে না।
তার আজকেরও যেই বক্তব্যটা, সেই বক্তব্যটা নিয়ে বাংলাদেশের যে প্রেস ক্লাব যে উদ্বেগ জানিয়েছেন, সেখানে আমি নিজে থেকে বলবো যে বাংলাদেশের মিডিয়ার যে বর্তমান যে কার্যকলাপ, তাদের বর্তমান সংবাদের যে শিরোনাম আর সংবাদের যে বিস্তারিত, আমরা যদি খেয়াল করি আমাদের দেশে যারা আমরা মোটামুটি সংবাদ দেখি বা সংবাদ পড়ি, তাদের মধ্যে একটা বড় অংশ, মোর দেন 80% একটা অংশ, তারা কিন্তু সংবাদের বিস্তারিত দেখে না। এখানে লেখা আছে যে একজন মার্ডার হয়েছে, তারা শুধু এতটুকুই পড়বে অমুক জায়গায় একজন মার্ডার হয়েছে। আসলে মার্ডারটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, দোষীকে নির্দোষকে, এই যে বিস্তারিত যে আলোচনা, সেই বিস্তারিত আলোচনায় যায় না। আর একজন সাধারণ ফেসবুক ইউজার, যারা সোশ্যাল মিডিয়াতে আমরা সারাদিনে বসে থাকি, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকেই আমরা সংবাদ দেখি, সেই সংবাদ দেখতে গিয়ে কমেন্টস বক্স থেকে তাদের বিস্তারিত বের করে বিস্তারিত পড়ার মতো সময় বর্তমান সময় আমার মনে হয় কারো কাছে নেই। তো তারা যে শিরোনামটা দেখে, সেই শিরোনামটা দিয়ে তারা ইন্টার নিউজটাকে তারা ধারণা করে নেয়। যেমন বলা হয়েছিল যে এনসিপি গণচাঁদা, তার মানে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে যাবে, একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা মনে হয় চাঁদা তোলা শুরু করেছে, এমন একটা পারসেপশন তৈরি হয়ে যায়। যেমন কিছুদিন আগে একটা সংবাদ প্রকাশ হয়েছিল যে সার্জিস আলমের বন্ধুর বাড়িতে 3 বস্তা অথবা 30 বস্তা, আমার সঠিক মনে আসছে না, এমন একটা নিউজ প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল বন্ধুর বাড়িতে 3 বস্তা বা 30 বস্তা টাকা পাওয়া গেছে। সে সম্পর্কে কি জানা গেল? কিন্তু আমরা নিউজটা কোনটা নেব? আমাদের যেই দর্শক, আমাদের যিনি নিউজ রিডার, যিনি নিউজটা পড়বেন, তিনি আমাদের মেজরিটি একটা অংশ, মোর দেন 80-90% একটা অংশ শুধু এই সংবাদ শিরোনামটাই নেবে যে সার্জিস আলমের বন্ধুর বাড়িতে 3 বস্তা বা 30 বস্তা টাকা পাওয়া গেছে। তাহলে সংবাদ মাধ্যমকে যে হাসনাত আবদুল্লাহ যেই কথাটি বলেছেন বা যেই সতর্কবার্তা দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই অন্যায় কিছু করেননি তিনি। আমার দৃষ্টিতে তিনি অন্যায় কিছু করেননি, তিনি ভুল কিছু বলেননি। আমার বাংলাদেশের বর্তমান সময়ে যারা সাংবাদিকতা করছেন বা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন এবং মিডিয়ার যেই মালিক পক্ষ বা পরিচালনা পর্ষদ, তাদেরকে সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদের শিরোনাম এবং বিস্তারিতর একটা যোগসূত্র রাখা উচিত, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, যাতে করে মানুষের মধ্যে ভুল সংবাদ প্রকাশ না হয়। ধন্যবাদ সবাইকে, পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।